আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান সময়ে আমাদের এই পৃথিবীতে 50টির থেকেও বেশি মুসলিম দেশ রয়েছে। আর সময়ের সাথে সাথে এই সমস্ত দেশগুলির ভূখণ্ডে অনেক বড় ছোট ভালো খারাপ লিডার মানে নেতাও জন্ম নিয়েছিল। কিন্তু যদি শুধুমাত্র কথা বলা হয় বিগত 50 থেকে 60 বছরের, তো এই পুরো সময়কালে সমস্ত মুসলিম পৃথিবীতে যে নেতা সবচেয়ে বেশি বিখ্যাত এবং সবচেয়ে বেশি ক্ষমতা অর্জন করেছিলেন, তো তিনি আর কেউ ছিলেন না, বরং তিনি সাদ্দাম হোসেন ছিলেন। হ্যাঁ বন্ধুরা, সেই সাদ্দাম হোসেন যিনি একটি লম্বা সময় পর্যন্ত ইরাক দেশে শাসন করেছিলেন। তিনি তার সময়কালে না তো শুধুমাত্র ইরাকের একজন শক্তিশালী নেতা ছিলেন, বরং পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নেতাদের তালিকাতে তার নাম সবচেয়ে উপরে এসে থাকত। এতদূর পর্যন্ত যে যদি কথা বলা হয় তার বিখ্যাতের সম্বন্ধে, তো তার সময়কালে এমন কোনো ব্যক্তি ছিল না যে তার সাথে মোকাবেলা করতে পারবে। কিন্তু তারপর আমেরিকার পক্ষ থেকে তার উপর অনেক অভিযোগ আসতে শুরু হয়ে যায়, আর যার ফলশ্রুতিতে প্রথমে তো যুদ্ধ হলো, তারপর সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হলো এবং অবশেষে 23শে ডিসেম্বর 2006 সালে তাকে ফাঁসি দেওয়া হলো। আর অবাক করার কথা এই যে যেদিন সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই দিনটি ইসলামিক ক্যালেন্ডারের অনুসারে জিলহিজ্জার 10 তারিখ ছিল, মানে যে তারিখে মুসলমানরা ঈদ উদযাপন করে থাকে আর মুসলমানরা কুরবানি করে থাকে, সেই দিন সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়েছিল। এছাড়াও অবাক করার আরেকটি কথা এই যে সাদ্দাম হোসেনের ফাঁসি সম্ভবত ইতিহাসের একমাত্র ফাঁসি ছিল যার লাইভ ভিডিও সমস্ত পৃথিবীতে শেয়ার করা হয়েছিল, মানে যার ফাঁসির পুরো প্রক্রিয়াটি সমস্ত পৃথিবীর মানুষ নিজ নিজ চোখে দেখেছিল। প্রতিটি মানুষ সেই যুগে সাদ্দাম হোসেনের ফাঁসির ভিডিও নিজের নিজের মোবাইল ও টিভির স্ক্রিনের মধ্যে দেখেছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে সাদ্দাম হোসেনকে যখন ফাঁসির আগে জেলের মধ্যে বন্দি রাখা হয়েছিল, তো তার হেফাজতের জন্য 12 জন বিশেষ কমান্ডারকে মোতায়েন করে রাখা হয়েছিল। আর এরা এমন 12 জন বিশেষ কমান্ডার ছিল যাদেরকে অনেক সেনাবাহিনী থেকে নির্বাচিত করা হয়েছিল, আর এদের সকলকে তাদের বিভাগের মধ্যে সবচেয়ে বেশি এক্সপার্ট মানে শক্তিশালী মনে করা হতো। কিন্তু অবাক করার কথা হলো এই যে বিশেষ কমান্ডারকে সাদ্দাম হোসেনের সুরক্ষার জন্য রাখা হয়েছিল, সেই সমস্ত কমান্ডারগুলো সাদ্দাম হোসেনের বন্ধু মানে ফ্যান হয়ে গেছিল। আর এই 12 জন সৈন্যদের মধ্য থেকে একজন কমান্ডার তো এমন ছিল যিনি সাদ্দাম হোসেনের মৃত্যুর পর তার সম্বন্ধে একটি কিতাবও লিখেছিলেন। আর এই কিতাবের মধ্যে এমন কিছু তথ্য প্রকাশ করেছিলেন যেটি পুরো পৃথিবীকে একেবারে হেলিয়ে দিয়েছিল। কেননা এই কিতাবের মধ্যে সাদ্দাম হোসেনের সম্বন্ধে সেই সমস্ত জিনিসগুলি লেখা ছিল যেগুলির সম্বন্ধে সমস্ত পৃথিবীর মানুষ একেবারে অজানা হয়েছিল। এরই জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেই কিতাবের কিছু তথ্যের সম্বন্ধে জানাতে চলেছি, যেটিকে শুনলে আপনিও একেবারে অবাক হয়ে থেকে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ যে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনিও যদি সাদ্দাম হোসেনকে ভালোবেসে থাকেন তাহলে একটি লাইক করবেন, আর সাদ্দাম হোসেনের জন্য কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কিতাবের যিনি লেখক ছিলেন তিনি তার কিতাবে লিখেছেন যে যখন আমরা সাদ্দাম হোসেনকে সেই দলে সমর্পণ করলাম যে দলটি সাদ্দাম হোসেনকে ফাঁসি দেবে, তখন আমাদের পুরো টিমের মানুষের চোখে অশ্রু চলে এসেছিল। আর আমাদের মধ্য থেকে তো কিছু এমন সিপাহী ছিলেন যারা অঝর নয়নে কান্নাও করে যাচ্ছিলেন। এছাড়াও লেখক তার নিজের একজন সিপাহী অর্থাৎ অ্যাডামের উদ্ধৃতি নিয়ে এটি লিখেছেন যে সাদ্দাম হোসেনকে আমরা কখনোই নিষ্ঠুর ও খুনি ব্যক্তি হিসেবে দেখিনি, বরং আমরা তো তাকে নিজের গ্র্যান্ডফাদার হিসেবে দেখে থাকতাম। এর সাথে সাথে লেখক এটিও লিখেছেন যে সাদ্দাম হোসেনের শেষ দিনের যে মনোভাব ছিল সেটি একেবারে অনেক নরম ছিল। এমনটিকে দেখে তখন আমরা এটি ভাবতেই পারছিলাম না যে তিনি একসময় একজন কঠোর শাসক ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কিতাবটিতে এটিও প্রকাশ করা হয়েছে যে সাদ্দাম হোসেন মিষ্টি জিনিসকে খুবই পছন্দ করতেন, এতদূর পর্যন্ত যে শেষ দিনেও তিনি তার প্রিয় জিনিসকে ত্যাগ করেননি। আর বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নেওয়াও তার একটি প্রিয় কাজ ছিল। আর সাদ্দাম হোসেনের সাথে তার শেষ দিনের সময় যে আমেরিকান সৈন্যরা ছিল তারা এটি প্রকাশ করেছে যে সাদ্দাম হোসেন তার শেষ দিনে মানে যখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি একটি কোটের দাবি করেছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে তাকে পরিধান করার জন্য একটি কোট দেওয়া হোক। আর এই দাবি তিনি একবার নয় বরং 2-3 বার করেছিলেন এবং অবশেষে সেখানে উপস্থিত লোকজনকে সাদ্দাম হোসেনকে পরার জন্য একটি কোট দিতে হয়েছিল। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন তিনি তার শেষ মুহূর্তে এই কোটটি পরতে চান, তখন সাদ্দাম হোসেন এটি জবাব দিয়েছিলেন যে কেননা আজ খুবই ঠান্ডা আছে, আর হতে পারে যে যখন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে তখন আমার শরীর ঠান্ডার কারণে কাঁপতে শুরু করবে, আর এটিকে দেখে আমার সম্প্রদায় মানে ইরাকের জনগণ যেন এটি বুঝতে না শুরু করে দেয় যে তাদের নেতা মৃত্যুর ভয়ে কাঁপছে।
সাদ্দাম হোসেনের শেষ সময় পর্যন্ত তার সাথে থেকে থাকা সৈন্যদের মধ্যে তিনি তার শেষ মুহূর্তে খুবই একেবারে সুকুন আর শান্তিতে ছিলেন। যেই দিন সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই দিন তিনি সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম নিজের পছন্দের নাস্তা করলেন, আর তারপর তিনি উজু করলেন এবং ফজরের নামাজ আদায় করলেন। আর তারপর ফজরের নামাজ আদায় করার পর তিনি নিজের বিছানাতে বসে গেলেন, আর বসে ফাঁসির সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন। এবং এরই মধ্যে বিছানাতে বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন। সাদ্দাম হোসেনের সাথে থেকে থাকা সৈন্যরা এটি বলেছেন যে সেই দিন, মানে যেই দিন সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই দিন সাদ্দাম হোসেনের চেহারাতে খুবই খুশি দেখা যাচ্ছিল, আর তিনি খুবই আনন্দ ছিলেন। আর বেশক এই আনন্দটি আমেরিকার ফৌজদেরকে একেবারে খুবই কনফিউজ করে রেখে দিয়েছিল, কেননা তারা সে সময় এটি ভাবছিল যে অবশেষে একজন মানুষ নিজের মৃত্যুর কিছু সময় আগে এত শান্ত এবং নিশ্চিত কিভাবে থাকতে পারে। তারপর যখন সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, তো তারপর সাদ্দাম হোসেনের মৃতদেহকে একটি ফৌজি হেলিকপ্টার দ্বারা তিক শহর নামের একটি গ্রামে পৌঁছে দেওয়া হয়েছিল, যেখানে সাদ্দাম হোসেন জন্মগ্রহণ করেছিলেন, এবং সেখানেই তার মৃতদেহকে দাফন করা হয়েছিল। আর তারপর আবার তার উপর একটি সমাধিও তৈরি করা হয়েছিল। আর সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিনিয়ত প্রত্যেক বছর 28 এপ্রিলের দিনে সেখানে অনেক মানুষ একত্রিত হয়ে থাকে, আর সাদ্দাম হোসেনের বার্ষিক উরুস অনুষ্ঠান করে থাকে। আর এই দিনে যারা সেখানে জড়ো হয়ে থাকে তাদের মধ্যে বয়স্কদের সাথে সাথে স্কুল ও কলেজের শিশুরাও সামিল হয়ে থাকে। আর এর সাথে সাথে আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে সাদ্দাম হোসেনের সমাধিও শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত বিবাদের মধ্যেই রয়েছে, কেননা এই সম্বন্ধে ইরাকের বেশিরভাগ মানুষই এটি বিশ্বাস করে থাকেন যে সাদ্দাম হোসেনের মৃতদেহ তার কবরের ভিতরে উপস্থিত নেই। তার মৃতদেহকে অনেক আগেই তার কবর থেকে বের করে নেওয়া হয়েছিল, কিন্তু তার মৃতদেহকে কবর থেকে কে বের করেছিলেন তার সম্বন্ধে আলাদা আলাদা মত এসে থাকে। কিছু কিছু মানুষ তো এটি বলেছেন যে যখন 2015 সালের কাছাকাছি ইরাকি সেনাবাহিনী এবং আইএসআইএসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, তো সেই যুদ্ধে সাদ্দাম হোসেনের কবরটিকে একেবারে বরবাদ করে দেওয়া হয়েছিল, যার কারণে তার মৃতদেহটিও তার কবর থেকে গায়েব হয়ে গিয়েছিল। সেখানে দ্বিতীয় দিকে আবার কিছু মানুষ এটি বিশ্বাস করে থাকেন যে একটি শিয়া সংগঠন যারা সাদ্দাম হোসেনকে খুবই ঘৃণা করে থাকতো, তারা সাদ্দাম হোসেনের কবরে বোমা বর্ষণ করে তার মৃতদেহকে গায়েব করে দিয়েছিল। কিন্তু কিছু কিছু মানুষের এটি বিশ্বাস রয়েছে যে সাদ্দাম হোসেনের মৃতদেহকে তার কবর থেকে তার কোনো শত্রু গায়েব করেনি, বরং তার নিজের মেয়ে যে সে সময় জর্ডানে বসবাস করত, সে নিজেই একবার তার ব্যক্তিগত বিমান নিয়ে গোপনে ইরাকে এসেছিল। আর ইরাকে আসার পর তিনি তার বাবার কবর থেকে তার মৃতদেহকে বের করে জর্ডানে নিয়ে চলে গেছিলেন। হ্যাঁ, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই যে সাদ্দাম হোসেনের কবরের সাথে কিছু না কিছু তো অবশ্যই হয়েছিল। তো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং এরকম আরও ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।